সবাই বসে যান। আচ্ছা, আমরা কি বলছিলাম? বেসিক পিএসপি ব্যাচ 14-এ ডে 6-এ আসছি আজকে। ডে 6-এর আজকে আলোচনা হবে অ্যাকচুয়ালি ফাংশন নিয়ে। ফাংশন কেন, এই কোশ্চিনটার অ্যান্সার দিয়ে শুরু করবো আর কি। হ্যাঁ, ফাংশন কেন, ফাংশন কেন লিখতে হবে, ফাংশনের কাজ কি, ফাংশন কিভাবে লিখতে হয়, রাইট? এই বিষয়গুলো সব উঠে আসবে আর কি। এসি টেম্পারেচারটা একটু কমিয়ে দেন, গরম হয়ে গেছে রুম। হ্যাঁ দেলোয়ার, ঝিলমিল ঝিলমিল করতেছিল তো, আর বললো যে কাঁপতিছে, বলো যে কাঁপতিছে, কিছুক্ষণ চালানোর পরে দেখতে পাবে যে কর্নারের দিকে কাঁপতিছে। ওইটা তুমি বলো যে কাঁপা জিনিসটা মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, ওইটা একটু দেখে দিতে। হ্যাঁ, রেখে যেতে বললো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু, তুমি একটু ওখানে ওয়েট করো, আমি কথা বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, দেখেন তো, ইউজ করেন তো সবাই। হ্যাঁ, যেন ওই ইয়ে করো তো, ওই ওরা মনিটরটা রেখে দিতে চাচ্ছে একদিনের জন্য, ওখানে যায় নাকি কোনো সমস্যা পাচ্ছে না, ওরা রেখে চেক করবে। ও বললো যে আমরা চালাই দেখি একদিন, যদি সমস্যা হয় আমরা ঠিক করে দেবো, নাহলে না। ওখানে কোনো ঝিলমিলি হচ্ছে না, ও দেখাইছে যে কোনো ঝিলঝিল করতেছে না, কিচ্ছু হচ্ছে না, চলতেছে ঠিক মতো। ঠিক আছে, আমি তাহলে ওকে রেখে আসতে বলি, ওকে আমার বুধবার দিন পাঠিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ। সাদ্দাম, দরজাটা একটু বন্ধ করে দেন তো। হ্যাঁ দেলোয়ার, ওই একটা মেমো নিয়ে চলে আসো, বলো যে আমি বুধবার এসে নিয়ে যাব, যদি কোনো সমস্যা হয় ঠিক করে দেবো। ফোনটা দাও তো একটু ওনার কাছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই যে এখন তো সমস্যা দেখতে পাচ্ছেন না, একটু চালায় দেখেন, যদি কোনো সমস্যা পান একটু ঠিক করে দিন। হ্যাঁ হ্যাঁ, না না, ওই ধরেন, না না, চ্যানেলে না, আমি একটু বলি যে ওই কিছুক্ষণ পর পরই কাঁপছে, স্ক্রিনটা কিন্তু কাঁপছে। হ্যাঁ, স্ক্রিন কেঁপে কেঁপে উঠছে কিছুক্ষণ পর পরই, বা অনেকক্ষণ ধরে কাঁপছে। হুম, হুম, আচ্ছা ঠিক আছে, আপনি ঘন্টাখানিক দেখেন, ওই ছেলেটার কাছে ফোন দেন। হুম, সব বলছিলাম দিলে, তুমি ঘন্টাখানিক একটু বসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, স্লিপ নিয়ে যাবে, আর হলে ওই যদি কোনো সমস্যা না দেখে তাহলে নিয়ে এসো। ও, আল্লাহ হাফিজ। আচ্ছা, আমরা ফাংশন নিয়ে একটু আলোচনা শুরু করি। মনে করেন যে আমি এরকম একটা কিছু বানাতে যাচ্ছি,
আমি এরকম একটা কিছু বানাতে যাচ্ছি, এখানে কোনো সিমিলার জায়গা আছে? একটু চেক করেন তো কি কি সিমিলার। চারটা কর্নারে এটা একরকম, এটা আরেক রকম, এটা একরকম, এটা আরেক রকম, চারটা চার রকম, রাইট? সেম না কিন্তু, হ্যাঁ চারটা চার রকম না। একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম, আর আরেকটা হচ্ছে এরকম, চারটা চার রকম কমপ্লিট। এটা যদি আমি বানাতে চাই 1 2 3 সেম একই রকম, 4 5 6 একই রকম, 7 8 9 একই রকম, তাই না? 10 11 12 একই রকম। তার মানে কোনো একটা কিছু যখন আমি দেখছি বা বানাতে যাচ্ছি, ওখানে একেবারে সেম কাজ থাকতেই পারে না? এক্স্যাক্টলি সেম এই ধরনের কাজ আমার থাকতেই পারে। কোনো একটা বড় প্রবলেম সলভ করছি, তখন সেম ধরনের কাজের সংখ্যা বেড়ে যেতে পারে, তাই কিনা? এটা তো গেল একদম সেম। এই যে বক্স তিনটা বক্সই, এটাকে আমি স্কোয়ার বলবো না, তাই না? যদি স্কোয়ারই ধরে নেই, ফর এক্সাম্পল এটা স্কোয়ার শেপই, তিনটাই আমার স্কোয়ার, একটা ছোট, একটা বড়, একটা আরো ছোট। এদেরকে বলা হচ্ছে সিমিলার। সেম, এক্স্যাক্টলি সেম, আবার বলা হচ্ছে কি সিমিলার। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স আছে যাকে বলা হয় ফাংশন, যেখানে এই ধরনের টাস্ক কমপ্লিট করে রাখা হয়। মনে করেন এরকম একটা কাজ আমি করে রেখেছি, 40টা লাইন লিখেছি এর জন্য, বাট আমার আউটপুটটা হচ্ছে এইটা, যাকে আমি একবার কেন 1000 বার ইউজ করতে পারি। একবার লিখেছি 1000 বার ইউজ করব, একবার লিখেছি 3 বার ইউজ করব, রাইট? তারপর আমি একবার লিখে রেখেছি, এখানে 3 বার আমি সেটাকে ইউজ করতে পারি। হ্যালো, কি অবস্থা আপনার? কেমন কাজ করেছেন? মানে একদম লেটেস্ট কিছু কাজের একটা লিঙ্ক পাঠান দেওয়া, কাজের একটা লিঙ্ক ওয়েবে দেওয়া আছে। জাভাস্ক্রিপ্ট কি অবস্থা? ঠিক আছে, কাজের কিছু কাজের স্যাম্পল ইমেল আমার অল্প অনেক কিছু কিছুটা বোঝা যাচ্ছে যে আমি এটা তৈরি করেছি, কোনো একটা সিনট্যাক্স যাকে আমি ফাংশন বলছি, আমাকে 40 লাইনের কোড লিখতে হয়েছে, কোড লিখে একটা সলিউশন তৈরি করেছি, আমি এটা এক জায়গায় রেখে দিয়েছি, যতবার ইচ্ছে আমি চাইলে সেটাকে ইউজ করতে পারছি। তাহলে ওই একটা কোডই আমি বারবার ইউজ করছি। পুরো প্রোগ্রামটা যদি আমাকে কোড করে করে করতে হতো, এটার জন্য 40 লাইন, এটার জন্য 40 লাইন, এটার জন্য 40 লাইন করতে হতো না? হ্যাঁ, 120 লাইন করতে হতো। এখন আমি কি করছি? একবার করছি, বারবার ইউজ করছি। ওই যে সিএসএস ক্লাসের মতো, মনে আছে? একই ক্লাসকে আমরা বারবার ইউজ করছি। আবার যদি কখনো এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়, ওই ফাংশনটা তো চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? যেখানে যেখানে আমি ইউজ করেছি বেনিফিট আছে। বলে ফাংশনের কাজ কি? কোডকে রিইউজ করতে শেখায়। এটাকে বলা হয় কোড রিইউজিবিলিটি, রাইট? কোড রিইউজিবিলিটি। কোডকে রিইউজ করার জন্য ফাংশন ছাড়া অন্য কোনো ওয়ে নেই প্রোগ্রামিং এ। আমি যদি ফাংশন বেসিস কোনো একটা প্রবলেমের সলিউশন দিয়ে রাখি, ওই প্রবলেমটা আমি বারবার, ওই সলিউশনটা বারবার আমি ইউজ করতে পারি। এটা তো গেল এক্স্যাক্টলি সেম। ফাংশন
ডাইনামিক বিহেভিয়ারও শো করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ফাংশনগুলো স্ট্যাটিক এক্স্যাক্টলি সেম আউটপুট দিতে পারে এরকম ফাংশনও আছে, আবার তার ইনপুটের উপর বেস করে আউটপুটও সে চেঞ্জ করে দিতে পারে, রাইট? আপনারা একটু খেয়াল করেছেন কিনা, আমরা প্রিন্টার বারবার ইউজ করছিলাম, ওখানে যে ধরনের অ্যারেই দেই না কেন, যে অ্যারেই দিই না কেন, পোস্ট দেই, গেট দেই, বা আমরা নতুন বানিয়ে কোনো অ্যারে দিই, সেই কিন্তু সবগুলো অ্যারেকে নিয়েই কাজ করতে পারছে। মানে আমি যে ইনপুট করছি তার উপর বেস করে সে তার আউটপুট জেনারেট করতে পারছে। সো এটাকে নরমালি বলা হয় ফাংশন আর্গুমেন্ট বা ফাংশনের প্যারামিটার। তার মানে ফাংশন চাইলে ডাইনামিক বিহেভিয়ারও শো করতে পারে। আমি যদি কোনো একটা ফাংশনের মাধ্যমে এই ছোট্ট বক্সটা তৈরি করে রাখি, চাইলে তার চেয়ে বড় বা তার চেয়ে বড় বক্সও আমি একই ফাংশন দিয়ে করিয়ে নিতে পারি, যদি তার উইডথ এবং হাইট আমি ডাইনামিক রাখি। সরি, মনে করেন কোন একটা ফাংশন এই আউটপুটটা দিচ্ছে, জাস্ট এই বক্সটা দিচ্ছে, একটা ফাংশন এই বক্সটা দিচ্ছে, বাট তার উইডথ এবং হাইটটা আমি যা বলে দিব তার উপর বেস করে হবে। সো আমি যদি কোনো একটা ফাংশন কল করার সময় উইডথ হাইট বলে দেই, তার মতো করে আমাকে বক্স তৈরি করে দেবে। তাহলে ওই একই ফাংশন আমাকে ছোট বক্স, বড় বক্স, মাঝারি বক্স, তার চেয়ে বড় বক্স, তার চেয়ে ছোট বক্স, যে কোনো বক্স আমাকে তৈরি করে দিতে পারবে। বাট সে বক্সই বানাচ্ছে, সে সার্কেল বানাচ্ছে না। সে স্কোয়ার একটা শেপই বানাচ্ছে, বাট সে কিন্তু কখনো সার্কেল তৈরি করছে না। সার্কেল তৈরি করতে গেলে আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। সে আমাকে স্কোয়ারই দিচ্ছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের স্কোয়ার দিচ্ছে, ইনপুটের উপর ডিপেন্ড করে। তার মানে সে ডাইনামিক বিহেভিয়ার শো করছে। কিছুটা ধরা যাচ্ছে তো না আমি কি বলতে চাচ্ছি? তাহলে ফাংশন কি ছিল? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটা সিনট্যাক্স যা কোনো একটা প্রবলেমের সলিউশন তৈরি করে রাখবে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারবো, রাইট? বা যার কোড আমি বারবার ইউজ করতে পারবো, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড রিইউজ করার জন্য যে সিনট্যাক্সটা তাকেই আমরা কি বলে থাকি? ফাংশন, রাইট? অনেক ভাবে আপনি বলতে পারেন, বোঝাতে পারলেই হলো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এমন একটা সিনট্যাক্স যা একটা কমপ্লিট প্রবলেমের সলিউশন দেবে এবং যাকে আমরা বারবার ইউজ করতে পারবো তাকেই আমরা ফাংশন বলি। আমি কি বুঝতে পেরেছি? ফাংশনের প্রয়োজনীয়তাটা কি ধরা যাচ্ছে, যে আমি কেন ফাংশন লিখবো এবং ফাংশনকে ইউজ করব। আচ্ছা, ফাংশনের প্রয়োজনীয়তাটা আমরা ধরতে পারছি। এখন ফাংশন যে লেভেল থেকে আসছে সেই লেভেল অনুযায়ী আমরা যদি বলি যে লাইক যে এটা তো তাহলে বোঝা যাচ্ছে, তাই না? যে আমি যদি একটা ফাংশন লিখি, এই তিনটা লাইনের কাজ হবে, এই তিনটাকে ইউজ করতে পারবো, এই তিনটা ইউজ করতে পারবো, এই তিনটা ইউজ করতে পারবো, তাই না? টোটাল ইউজ আছে 12টা, বাট আমার ফাংশন লিখতে হবে কয়টা? 4টা, রাইট? আবার যদি আমি একটা বক্স তৈরি করি, এই একটা বক্সকে আমি 2 বা 3 এর সাইজে নিয়ে যেতে পারি। সো যদি এ ধরনের একটা কমপ্লিট আউটপুট করতে হয়, একটু যদি খেয়াল করি যে আমাকে যদি এখানে 120 লাইনের কোড লিখতে হতো, সেই ক্ষেত্রে আমাকে এখানে লিখতে হচ্ছে 40 লাইনের কোড। 120 এর পরিবর্তে 40, 120 এর পরিবর্তে 40, 120 এর পরিবর্তে 40, তাই না? 480 লাইনের কোডের জায়গায় আমার 160 লাইনের কোড লিখে আমি এই কর্নারগুলো তৈরি করে ফেলতে পারছি, রাইট? আমি যদি বলি বক্সগুলো তৈরি করতে আমার 50 লাইনের কোড লাগতো, তাহলে 50, এখানে 150 এর এগেইনস্টে 50 লাইনের কোড লিখে আমি সেই কাজগুলো করতে পারছি। তো টোটাল যদি আমরা হিসাব করি, 480 এর সাথে যদি 150 যোগ করি তাহলে 630, তাই না? 630 এর পরিবর্তে আমাদের কোড লিখতে হচ্ছে কত? 160, 50, 210, তাই না? তো 630 এর জায়গায় আমাকে লিখতে হচ্ছে 210 লাইনের কোড, যেটা 1/3। যদিও এত বেশি কোড রিইউজ করা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্ভব না। একেবারে আপনাকে লিখতে হচ্ছে কি, মানে 2/3 আপনি বেঁচে যাচ্ছেন, আপনার 1/3 লিখতে হচ্ছে। অ্যাকচুয়ালি এর সিনারিওটা টোটালি ডিফারেন্ট হচ্ছে আমি অলওয়েজ 1/3 কোড রিইউজ করব, এটাই টার্গেট করা হয়। রিয়েল লাইফ সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি যদি একেবারে
ফাংশন ছাড়া 1,00,000 লাইনের কোনো কোড লিখি, ফাংশন দিয়ে লিখলে হয়তো আমি সেটা 60 থেকে 65,000 লাইনেই কমপ্লিট করতে পারবো। তেমনই আমি 30 থেকে 35,000 লাইনের কোড বাঁচাতে পারবো। তেমনি 1/3 আমি সময় বাঁচাতে পারবো একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি আমি প্রপার ওয়েতে ফাংশনের ইউজ করতে পারি। সেটা বোঝা যাচ্ছে? মানে ফাংশনাল কাজগুলো কতটা গুরুত্বপূর্ণ, ফাংশন কেন আমাকে লিখতে হবে, ফাংশন কেন আমাকে ইউজ করতে হবে, যে যত ভালো ফাংশন লিখতে পারবে সে তত দ্রুত প্রবলেম সলভ করতে হবে, কেন এই কাজগুলো করা হচ্ছে। অ্যাকচুয়ালি ফাংশন পর্যন্ত আসার জন্যই আমাদের আগের যে সিনট্যাক্স গুলো সেই সিনট্যাক্স গুলো আমরা শেখানোর চেষ্টা করেছি। ওকে, আমরা শেখানোর চেষ্টা করেছি ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে, তারপরে আলোচনা করেছি কি স্টেটমেন্টের মধ্যে রিপিটেড স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট এক্সেট্রা, রাইট। এর মূল কারণ হচ্ছে আমাদের এই সবগুলোর ইউজ করেই কি করতে হবে, আমাকে কমপ্লিট একটা আউটপুট জেনারেট করতে হবে যা আমরা বলবো কি ফাংশন। এই সিনট্যাক্স গুলো ইউজ করে কোনো প্রবলেমের সলিউশন দিতে হবে, আর ওই সলিউশনটা যদি কোনো একটা সিনট্যাক্স কোডের মধ্যে রাখি যাকে আমরা বারবার ইউজ করতে পারবো সেটাকেই আমরা বলবো কি ফাংশন। সো ফাংশন সম্পর্কে বেসিক ধারণা আই থিঙ্ক হচ্ছে, এবং ফাংশন এর পার্ট এবং টাইপ নিয়ে কিছুটা আলোচনা আছে এখন। দেখেন পার্ট আর টাইপ, ফাংশন কি সেটা সম্পর্কে বলেছি, কিছু ধারণাও আমাদের হয়েছে। ফাংশনের দুইটা পার্ট আছে, একটাকে বলা হয় কলিং আর একটা হচ্ছে তার ডেফিনেশন। আর টাইপ আছে দুইটা ফাংশনের, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে বিল্ট ইন।
বিল্ট ইন, ইসেট, প্রিন্টার, এক্সিট, এগুলো দেখাচ্ছি না, এগুলোকে বলা হচ্ছে কি বিল্ট ইন। অনেক বিল্ট ইন ফাংশন আছে, হ্যাঁ, এটাও সেম টাইপের ফাংশন, হ্যাঁ, বিল্ট ইন ফাংশন। সো নাম্বার অফ ফাংশন সম্পর্কে আমাদের এই কোর্সে আলোচনা আসবে। সো সেগুলো সব পিএসপি বিল্ট ইন ফাংশন। 1100 প্লাস পিএসপি বিল্ট ইন ফাংশন আছে, 100 প্লাস, হ্যাঁ। পিএসপি ম্যানুয়ালে আমরা এর ধারণা পাবো। সো পিএসপি ম্যানুয়ালটা আপনারা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন, মানে কাছে রেখে পড়ার চেষ্টা করবেন আর কি। সবকিছু তো একবারে রিসিভ করা সম্ভব না, জাস্ট কোথায় কি আছে অ্যাটলিস্ট সেগুলো যেন আমাদের জানা থাকে। সো ইউজার ডিফাইন, যে ফাংশনগুলো আমরা লিখবো এবং আমরাই ডেফিনেশন লিখবো সেগুলোকে বলা হচ্ছে কি ইউজার ডিফাইন। আর যে ফাংশনগুলো সার্ভারে ডেফিনেশন আছে বাট আমরা ইউজ করব সেটাকে বলা হচ্ছে বিল্ট ইন। আমরা অলরেডি ইউজ করেছি ইসেট, প্রিন্টার, এক্সিট এটসেট্রা। সো কলিংটা কি, অ্যাকচুয়ালি কোন একটা ফাংশনের কলিং এরকম হয়ে থাকে, ফাংশন নেম, ফাংশন সাইন, ফাংশন কলিং। ফাংশনের নাম দিয়ে দুটো ব্র্যাকেট দিলে এটাকে বলা হয় ফাংশন কলিং। আর ফাংশনের যদি ডেফিনিশন দেই তাহলে এভাবে লিখব, ফাংশন অ্যাড এর ভেতরে লেখা থাকবে তার সলিউশন, লাইক ডলার সেট ইকুয়াল 10 প্লাস 30 ইকো ডলার সেট। তো এটা যেখানেই থাক না কেন, আমি যেখান থেকে কল করেছি আউটপুটটা এখানে এসে বসবে, বুঝা যাচ্ছে? আউটপুটটা এখানে এসে বসবে। সো আমরা যেখানে ইসেট কল করি আউটপুটটা সেখানেই আসে। ইসেটের ডেফিনিশন কোথায় আছে? সার্ভারে। তো সার্ভারে তো আর আউটপুট আসছে না, আসছে কি? আপনি তাহলে ওটা উল্টো হয় না, আপনি এসে একদিন উল্টো করে নিয়ে যাবেন। আপনি এসে অবশ্যই কথাবার্তা বলে বলবেন আমি শেষ করতে পারছি না, আমি সতর্ক এবং দেখা করবো, তখন ওই হিসাব করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গিয়ে ঠিক করে নেবেন, মার্কের সঙ্গে কথা বলে ঠিক করে নেবেন। মারুফ মারুফ মারুফের সঙ্গে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি যা বলছিলাম ফাংশন যেখান থেকে কল হয় আউটপুটটা সেখানেই চলে আসে, রাইট? বা ডেফিনেশনটা যেখানেই থাক না কেন, রাইট? আমি ডেফিনেশনটা অন্য কোনো ফাইলে করে রেখেছি, আমি কলিংটা করছি কোথায়? আমি একটা যে ফাইলটা এক্সিকিউট করছি আউটপুটটা কোথায় আসবে? যেখানে এক্সিকিউট হচ্ছে সেখানেই করতে হবে। লিংক সিএসএস এ করতে হয় না, এখানেও করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? কলিং কি আর ডেফিনেশন কি? এটা হচ্ছে আমার কলিং, এটা হচ্ছে আমার ডেফিনেশন। সো যদি ডেফিনেশনটা দেয়া থাকে আমি একবার কেন হাজারবার আমি সেটাকে কল করতে পারি, বোঝা যাচ্ছে? বাট এখানে যদি আমি কল করি এখানে আউটপুটটা কত আসবে? অলওয়েজ 40। আবার কল করেছি আউটপুট কত আসবে? হ্যাঁ, অলওয়েজ 40 আসে। সো এই ফাংশনটা কমপ্লিটলি স্ট্যাটিক, এখানে ডাইনামিক কোনো বিহেভিয়ার শো করছে না। যে কোনো জায়গায় লিমিট লাগবে না, হিস্ট্রি অ্যাক্সেসটা করছে না। আরেকটা ইনভেন্টরি সফটওয়্যার যদি আপনারা দেন তাহলে একটা পার্টি আছে তারা ইনভেন্টরি সফটওয়্যারটা চাচ্ছে। আমাদের তাহলে একটা আমাদের ইমেল অ্যাড্রেসটা আছে না আপনার কাছে? হ্যাঁ অবশ্যই, এই ইমেলে তাহলে তাদের রিকোয়ারমেন্টটা আমাদের পাঠিয়ে দিতে বলুন। আমাদের ইনভেন্টরির সাথে তো ম্যানেজ করে কিনা সেটা আপনি একটা সমাধান আমি ডেকে আনি ওদের কাউকে, সামনাসামনি কথা বলতে ভালো হয় না? আপনি আপনার যেদিন ক্লাস আছে না মানডে, কালকে ক্লাস আছে, কালকে আসতে বলেন বিকেলে। আমাদের ক্লাসে পড়ে না আগে পরে, ঠিক আছে?
একটু স্যার শুনুন, আমার 2 মিনিট লাগবে আপনার। ঠিক আছে, আমি আসি, একটু বসেন, আমি আসি। এবার দেখেন, আমি প্যারামিটারাইজ করছি, ফাংশনকে বিট ডাইনামিক করছি। হাউ? আমি লাইক এখান থেকে পাঠাচ্ছি 120 130, রাইট? এখানে আমি বললাম $x $y, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট আর প্যারামিটার। এখানে পাঠিয়েছি 30 40, রাইট? দুই রকম প্যারামিটার পাস করেছি। আমি এখানে দিচ্ছি $x কে, আর এখানে রাখছি $y কে। প্যারামিটার কি হয়? মার্জ হয়, অ্যাসাইন হয়। আমার 120 টা অ্যাসাইন হবে কার মধ্যে? x এ। 130 অ্যাসাইন হবে, রাইট? তাহলে x এ কত আছে? 120, আর y এ 130। আউটপুট কত আসবে? এখানে 250 200, রাইট? এখানে কি হবে? x এর মধ্যে যাবে কি 30, আর y এর মধ্যে যাবে, আউটপুট আসবে কত? বিষয়টা বোঝা যাচ্ছে? ওই ফাংশনটা এখন কি ধরনের বিহেভিয়ার শো করছে? ডায়নামিক। সো আমি যদি এটা বানাতে পারি, আমি এটাকেও বানাতে পারি এই একই ফাংশন দিয়ে, যদি আমি চাই, রাইট? আমি যদি এই বক্সটা বানাতে পারি, আমি এই বক্সটাকেও বানাতে পারবো যদি আমি চাই। ওকে? সো ফাংশনকে আমি কি করছি? ডায়নামিক করছি ইউজিং ফাংশন প্যারামিটার। সেটা ভেরি সিম্পল একটা ফাংশনের এক্সাম্পল যেটা আমরা দিলাম। এই ধরনের একটা বিল্ট ইন ফাংশন আছে ran, এটা ডায়নামিক ফাংশন, দুইটা প্যারামিটার নিয়ে কাজ করে। ফার্স্ট প্যারামিটার মিনিমাম ভ্যালু, সেকেন্ড প্যারামিটার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। কি করেন? এই আমি যখন এই ফাংশনটা কল করব, সে এই 0 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে, যে কোনো একটা, এর বাইরে যাবে না, মাইনাসেও আসবে না, 10 এর উপরেও যাবে না, যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে। আবার যখন আমি আবার কল করব, সে এই 0 থেকে 10 এর মধ্যে আবার যে কোনো একটা ভ্যালু আমাকে রিটার্ন করে দেবে। মানে আমি যখন এটা কল করব স্যার, তখন কি 0 1 উল্লেখ করে দিতে হবে? না, আমি জাস্ট বলে দিব আমার মিনিমাম ভ্যালু দিস, ম্যাক্সিমাম ভ্যালু দিস। কেমন করে উল্লেখ করতে হবে? আমার দরকার তো সে আমার দরকার অনুযায়ী পাঠাবে না, সে র্যান্ডমলি ডাটা পাঠাবে, যে কোনো একটা ভ্যালু পাঠাবে। আমার তাই দরকার। আমার দরকার কি সে যে কোনো একটা ভ্যালু পাঠাক, এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু পাঠাক, তখন ইউজ করবে কি? সেটা বোঝা যাচ্ছে? প্রয়োজন অনুযায়ী ফাংশনের ইউজ করতে হবে, ফাংশনের প্রয়োজনে আমি না। ফাংশন আমাকে গাইড করছে না, আমি ফাংশনকে গাইড করব। নাম আসতে পারে, আবার আসতে পারে। যখন আমার দেখো শুধু ভ্যালুই দরকার, আমার এক্সাক্ট কোনো নাম্বার দরকার নেই, তখন যে কোনো একটা ভ্যালু আমার দরকার, এই রেঞ্জে যে কোনো একটা ভ্যালু আমার দরকার, সো আমি এই ফাংশন ইউজ করব। বোঝা যাচ্ছে? আবার আমি যদি strlen string len এই ফাংশনটা যখন কল করবে, এর ভিতরে যে স্ট্রিংটা আমি পাস করেছি তার লেন্থ কত সে বলে দেবে। 1 2 3 4 5 6, সে আউটপুট দেবে কি 6। আমি যদি আমার পুরো নাম লিখি, তখন ওই পুরো নাম লিখতে যতগুলো ক্যারেক্টারের প্রয়োজন পড়বে, সেই ক্যারেক্টারগুলোর নাম্বার সে আমাকে রিটার্ন করবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং লেন্থ বা স্ট্রিং রিলেটেড যত ফাংশন আছে সেগুলো আমাদের দেখতে হবে বা জানতে হবে যে এই ফাংশনের এই কাজ, রাইট? আচ্ছা, সো বিল্ট ইন ফাংশনগুলো ম্যাক্সিমামই কি ডায়নামিক, প্যারামিটারের উপর বেস করে সে আউটপুট জেনারেট করে। বিষয়টা বোঝাতে পেরেছি? সো বিল্ট ইন ফাংশন নিয়ে আমরা একটু আলোচনা করব এবং সাথে ইউজার ডিফাইন কিছু ফাংশনও আজকে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, আমরা ডে 6 এ তাহলে একটা ফাংশন রাইট করি। আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, ফাংশনস বলছি।
দেখেন কোনো একটা ফাংশন নেম অ্যাড কল করেছে, সো এই ফাংশনটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, কল আনডিফাইন্ড ফাংশন অ্যাড, ফাংশনের ডেফিনেশনটা পাচ্ছে না, আমি কল করেছি বাট এর ডেফিনেশন এখনো দেই নাই। বাট এটাকে ডিসেবল রেখে আমি যদি কোনো একটা ফাংশন লাইক এখন বলে দিচ্ছে যে আমাকে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে, ঠিক আছে, টাইপটা হবে কি রিটার্ন টাইপ হবে ইন্টিজার। সে বলছে এ প্রিসিড র্যান্ডম ভ্যালু বিটুইন মিনিমাম 0 অ্যান্ড ম্যাক্সিমাম অর গ্রেটার ম্যাক্স ইনক্লুসিভস। আমি অনেক বড় ভ্যালু দিতে পারি যেটা ইন্টিজারের একদম লার্জ ইন্টিজারও হতে পারে। বাট আমি যদি এখানে কোনো একটা রেঞ্জ সেট করে দেই লাইক 20-25, খেয়াল করেছেন র্যান 20-25 বলেছি, এখন সে 20-25 এর মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালু কত রিটার্ন করেছে। আবার যদি কল করি পেজ লোড দিলে কি আবার কল হবে না, লোড করি কত আসে 22, আবার লোড করি আসে কত, চেঞ্জ হচ্ছে তাই না, প্রতি রিলোডে বা প্রতি কলিংয়েই তার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে সে কার উপরে নির্ভর করছে, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর ওপরে। বাট আমি যে অ্যাড ফাংশনটা কল করেছি সেই অ্যাড ফাংশনটা নিয়ে যদি এখন ডেফিনেশনে যাই, অথবা এখানে আমি ইকো করি জিনিস খেয়াল করবেন ডেফিনেশনটা কোথায় আছে, দাগের উপরে, কলিংটা কোথায় আছে, দাগের নিচে। সো যে আউটপুটটা আসবে 50 সেটা কোথায় দেখায় একটু খেয়াল করি, একটা দাগ আছে তার নিচে, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম কলিং যেখান থেকে হয় আউটপুটটা সেখানেই চলে আসে বা শো করে। যদিও আমার আউটপুটটা কোথায় লেখা আছে, ডেফিনেশনের মধ্যে, বাট কলিংটা হয়েছে কোথা থেকে, যেখান থেকে, সেখান থেকেই আমার ডেফিনেশনটা আসে, ঠিক আছে। নাও এখন আমরা এটাকে ওই যে কাজটা করতে যাচ্ছিলাম ভেরিয়েবলাইজ করি। add x আর y, সো $x $y z হবে ইকুয়াল, সো আমি যখন অ্যাড ফাংশন কল করেছি ওর আউটপুট আসছে কত 300, কারণ আমার প্যারামিটার ছিল 200 আর 100। সো আমি যদি আবার কল করি, তাই না 10-20 দিয়েছিলাম, এবার কত আসে, সো একই ফাংশন প্যারামিটারের উপর বেস করে ডিফারেন্ট আউটপুট পাঠাচ্ছে। সো এটা আমার কি, এটাকে আমরা বলছিলাম ইউজার ডিফাইন ফাংশন।
বাট বিট ডাইনামিক, তাই না? আমার ডাইনামিক ভ্যালুও শো করছে। একটা একটা বিল্ট ইন ফাংশনও আমি দেখিয়েছি যার নাম বলছিলাম কি, র্যান। সাদ্দাম, সাদ্দাম তালহা ডট পাসওয়ার্ডটা কি? ও তালহা ডট 2011। দেখাবো, ইউজ করে দেখাবো, হ্যাঁ, ফাংশন লিখে দেখাবো যে কোথায় এর ইউজ হচ্ছে। আচ্ছা, না এখন দেখেন আমরা একটা কাজ করতে শিখি যে লাইক কিভাবে বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন আমরা তৈরি করতে পারি। আমরা একটা ছোট্ট ইউজার ডিফাইন ফাংশন তৈরি করেছি অ্যাড, যাকে আমরা কল করছি এবং তার আউটপুট পাচ্ছি। তো একটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে এক্সাম্পল হিসেবে
আমার টার্গেট হবে কোনো একটা ইনপুট বক্স সার্চ টেক্সট লিখবো, সেটা সার্চ করবে অ্যারের ভেতরে, এবং অ্যারেতে যদি সে খুঁজে পায় এখানে বলবে ফাউন্ড, আদারওয়াইজ বলবে নট ফাউন্ড। ওকে, আমি সার্চ করাচ্ছি কার সাথে? একটা অ্যারের ইন্ডেক্সের সাথে। ওকে, সো এর জন্য আমি একটা ফাংশন লিখবো এবং তার ভেতরে কোনো একটা বিল্ট ইন ফাংশনের হেল্প নিব, রাইট? এই কাজটা যদি অন্য কেউ করতে চায় আমার প্রজেক্টের মধ্যে, সে কীভাবে করতে পারে বা ইউজ যেন সে করতে পারে। ক্লিক একটা বাটন, সাবমিট বাটন তৈরি করেছে। বাটনটা হিট হয়েছে কিনা সেটা যদি চেক করতে চাই, কি করব? একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব, সেট $_post ইন্ডেক্সের নাম কি? আমার বাটনের ইন্ডেক্সটার নাম, আমার বাটনের নামটা কি? BTN, রাইট? সো হিট করেছি, আমি এটা পেয়ে যাব। নাও এখন যেটা হতে হবে সেটা হচ্ছে যে সার্চ টেক্সট, আমি যে সার্চ টেক্সটটা দিচ্ছি, এই সার্চ টেক্সটটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। মনে করেন এখান থেকে কোনো একটা ফাংশন আমি কল করেছি, সার্চ, ঠিক আছে, যার ভেতরে একটা প্যারামিটার আমি পাস করব। প্যারামিটারটা হচ্ছে সার্চ টেক্সট ইকুয়াল $_post ইন্ডেক্সটার নাম কি? সার্চ টেক্সট। $_search_text equal $post search_text. নাও এখন এই সার্চ টেক্সটটা আমি পাস করব কোথায়? সার্চের প্যারামিটার হিসেবে। আমার এই সার্চটাকে ডিফাইন করতে হবে না? আমি যদি আপাতত এরকম করি, সে বলবে যে সার্চ ফাংশনটা কোথায়, তুমি যেটা ডিফাইন করেছো। আমি PHP লিখে ক্লিক করছি, আমাকে বলছে fatal error call the undefined function search, কারণ এই ফাংশনের ডেফিনেশন কি আমি দিয়েছি? না, দেই নাই। সো এই ফাংশনটার ডেফিনেশন আমি অ্যাকচুয়ালি দিব, এটা আরেকটা ফাইল আমি তৈরি করি। day6 এর মধ্যে নিউ থেকে আমি একটা PHP ফাইল তৈরি করছি, ফাংশন ডেফিনেশনস। ফাংশন সার্চ ডিফাইন করব আমি ফাংশন ডেফিনেশনস ফাইলে, ঠিক আছে, ভিন্ন একটা ফাইলে। যদি এই ফাইলের সঙ্গে ফাংশন ফাইলের একটা লিঙ্ক করব আমি, না অ্যাকশন তো ওই পেজই, একটু খেয়াল করেন, অ্যাকশনে কিন্তু আমি কোনো কিছু দেই নাই, দ্যাট মিনস সেম পেজেই পোস্ট হবে। আর পোস্ট হয়ে বাটন হিট করার পরে পোস্ট হবে, সঙ্গে সঙ্গে একটা সার্চ ফাংশনও কল হয়ে যাবে।
শোনো, এই ফাংশনটা ডেফিনেশনের জন্য আমি যেহেতু সার্চ করাবো, আমি একটা অ্যারে নিয়ে নেই। কি ধরনের অ্যারে নিচ্ছি? এটা কি ধরনের অ্যারে? আমি অ্যারে টাইপ বলেছি। নিউমেরিক অ্যারে, রাইট? পিএসপি, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাজাক্স এভাবে লিখেছে। এবার স্টেটমেন্ট চালাবো, একটা বিল্ট ইন ফাংশনের হেল্প নিব, যে অ্যারেতে ভ্যালু আছে কিনা সেটা সার্চ করার জন্য একটা বিল্ট ইন ফাংশনের হেল্প নিব। পিএসপিতে বিল্ট ইন ফাংশনগুলোর মধ্যে ইন আন্ডারস্কোর অ্যারে, ঠিক আছে? আমি প্রথমে দিব আমার অ্যারের নাম, তারপরে দিব আমার সার্চ টেক্সট। যদি এই ফাংশনটা অ্যারের ভেতরে ডাটাটা খুঁজে পায়, যে লাইক আমার সার্চ টেক্সট আছে পিএসপি, অ্যারের একটা ইন্ডেক্সের ভেতরে কি আছে? পিএসপি। যদি আমার সার্চ টেক্সটে সিএসএস থাকে, অ্যারের ইন্ডেক্সে কি সিএসএস আছে না? বাট সার্চ টেক্সটে যদি থাকে জেএস, জেএস নামে কোনো কিছু আছে? নেই। হ্যাঁ, ও সরি, অ্যারে নেম হবে আলফা। তাহলে আলফার মধ্যে যদি খুঁজে পাই, রিটার্ন করবে কি? ইস ইন অ্যারে ফাংশন রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে কি? ফলস। যদি ট্রু রিটার্ন করে, আমি এখান থেকে ইকো দিয়ে দিব ফাউন্ড, এলস ইকো নট ফাউন্ড। কল টু আনডিফাইন্ড ফাংশন সার্চ, লিঙ্ক করা হয় না এখন। কল টু আনডিফাইন্ড ফাংশন সার্চ। এবার একটু যেটা করি সেটা হচ্ছে যে ফাংশন ডেফিনেশন ফাইলের সাথে আমার ফাংশন ফাইলের একটা রিলেশন দরকার। রিলেশনটা নর্মালি যেটা করা হয় এরকম, পিএসপি সিনট্যাক্সের মধ্যে রিকোয়ার করে দেওয়া হয়, ডট স্ল্যাশটা না দিলেও চলে, ঠিক আছে? রিকোয়ার লিখে ফাংশনের পাথটা দেখিয়ে দিতে হয় যে কোথায় আমার রিলেশনাল ফাইলটা আছে। হ্যাঁ, ইনক্লুড ইউজ করবেন, মনে করেন ওই ফাইলটার মধ্যে HTML PHP বোথ আছে, অথবা শুধু HTML আছে, তখন ইনক্লুড। আর যখন শুধুই পিএসপি, তখন রিকোয়ার আর রিকোয়ার ওয়ান্স, HTML PHP ইনক্লুড। ডিফারেন্স হচ্ছে, আপনি যদি অলওয়েজ কানেকশনটা ধরে রাখতে চান, যেন খুব বেশি দরকার পড়বে এই ফাইলের সঙ্গে রিলেশন, তখন করব রিকোয়ার। আদারওয়াইজ অল টাইম ইউজ করতে হবে রিকোয়ার ওয়ান্স। ইনক্লুডের বেলাও একই বিষয়। সো ইনক্লুড রিকোয়ার্স নিয়ে আলোচনায় আসবো আরও পরে। দেখেন এখন কানেকশনটা পাবে। ওয়ার্নিং বলছি, ইন অ্যারে এক্সপেক্ট প্যারামিটার টু বি অ্যারে। তার মানে আমার এখানকার প্যারামিটারের এক্সচেঞ্জ ভুল হয়েছে। আমার ফার্স্ট প্যারামিটারটা হবে কি? সার্চ টেক্সট, আর সেকেন্ড প্যারামিটারটা হবে আমার অ্যারে। সো ফার্স্টেরটা সার্চ টেক্সট, দ্বিতীয়টা হবে কি? অ্যারে। সো এই যে ফাংশন ইন অ্যারে, আমি যদি বলি যে ইন অ্যারে ইউজ করতে যাব, সেটার ইউজ টেকনিক্সটা কি? ইন আন্ডারস্কোর অ্যারে। সো এখানে ফার্স্টে বলা হচ্ছে নিডল আর অ্যারে হ্যাশট্যাগ, রাইট? তার মানে নিডল কি? যাকে খোঁজা হবে, আর অ্যারে হ্যাশট্যাগটা হচ্ছে সেই অ্যারেটা। সো কি প্যারামিটার সেটা কিন্তু বলে দিচ্ছে, হ্যাশট্যাগটা কি? একটা অ্যারে, আর নিডলটা হচ্ছে দ্য সার্চ ভ্যালু, যাকে সার্চ করা হবে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো কোন প্যারামিটারটা কি হবে সেটা কিন্তু আমরা তার ডকুমেন্টেশন পড়েই বুঝতে পারছি। আর এই ডকুমেন্টেশনটা কার নিজস্ব? নেটবিনসের। নেটবিনস এই হেল্পগুলো করে থাকে, অন্যান্য এডিটর সেই কাজগুলো করে না, রাইট? তো সে কিন্তু বলেই দিচ্ছে যে বিল্ট ইন ফাংশনের হেল্প তো দিচ্ছে, সাথে সাথে তার ডেফিনেশনও বলে দিচ্ছে কি টাইপের অ্যারে পাঠাতে হবে, কোন অ্যারের কি কাজ, এবং কি তার রিটার্ন টাইপ। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো এই কারণেই আমরা নেটবিনস ইউজ করছিলাম আর কি। সো এইবার আমরা চেক করে দেখি। 2 দিয়ে তো কোনো কিছু নেই, বলবে নট ফাউন্ড। পিএসপি কোনো কিছু আছে, বলবে
ফর্ম পাচ্ছি আমরা, তাই না? সো কোনো একটা বিল্ট ইন ফাংশন কিন্তু আমরা বানিয়ে ফেললাম যা কোনো কিছু সার্চ করছে, রাইট? সো আমরা একটা বিল্ট ইন ফাংশন বানাই যে কোনো একটা সেন্টেন্স লিখি, আমাদের আউটপুট আসবে দুইটা, একটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ লেটার। নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ লেটার। আমি একটা সেন্টেন্স লিখে হিট করব, কোনো একটা ইনপুট বক্সে সেন্টেন্স লিখবো, লিখে হিট করব, আমাকে আউটপুট দেখাবে এই সেন্টেন্সের মধ্যে এতগুলো লেটার আছে, এতগুলো ওয়ার্ড আছে। বানান, একটু বুদ্ধি খাটান। আপনার হয়েছে? আচ্ছা, আমি একটু করছি, আপনারা দেখেন। আমি যে লজিকটা বলেছিলাম সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এখন। পাসওয়ার্ড জেনারেট নামে একটা ফাইল করেছি। given length, ইনপুট টেক্সটার নাম বলছি লেন্থ, এটাকে বলছি পাসওয়ার্ড, প্রেস পড়েছে, এটাকে বলছি লেন্থ, এটাও আমার লেন্থ। জেনারেট পাসওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে আমার লেন্থ। তো জেনারেট পাসওয়ার্ড এই ফাংশনটা আমাদের ডেফিনেশন দিতে হবে না, যেহেতু এই ফাইলটা লিঙ্ক করে রেখেছি ফাংশন ডেফিনেশনে, সো ফাংশন ডেফিনেশনের মধ্যে এসে ডেফিনেশনটা দিয়ে নেই। পাবলিক ফাংশন, সরি পাবলিক লিখছি কেন, ফাংশন জেনারেট পাসওয়ার্ড বেস। আমি ফার্স্টে বলেছিলাম একটা অ্যারে নিয়ে নিতে এবং অ্যারের ভেতরে কিছু ভ্যালু রাখতে। আচ্ছা, আমি 20টা মিক্সড লেটার নাম্বার সিম্বলস নিয়েছি, রাইট? 20টা ইন্ডেক্সে 20টা ভ্যালু রয়েছে। সো ইন্ডেক্স এতে আছে কত? আর এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, আর ডলারটা হচ্ছে 19th ইন্ডেক্স, রাইট? ওকে, আমি একটা ভেরিয়েবল
পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক ভেরিয়েবল হিসেবে ধরে নেই। তারপর আমি একটা লুপ তৈরি করি যা ঘুরবে হচ্ছে 8 বার, সরি লেন্থের সমান। $i ইকুয়াল 1, $i লেস ইকুয়াল কত, লেন্থ নট 20, লেন্থ, হ্যাঁ আমি যে লেন্থটা দিব সেটা, আর $i প্লাস প্লাস। দেখেন আমি যদি i কে প্রিন্ট করি, সে যতবার দিব সে কয়েকবার প্রিন্ট হবে আর কি। নর্মালি আমি যদি i কে এখন প্রিন্ট করি $i, এক দুই তিন প্রিন্ট হবে, 1 2 3 প্রিন্ট হচ্ছে। কারণ আমার তো এটার দরকার নেই, আমার দরকার কি rd rand ভ্যালু। rand ভ্যালুটা আমি rand ফাংশনের হেল্প নিচ্ছি। rand ফাংশনের ইন্ডেক্স কি হবে, 0 থেকে 19। ইন্ডেক্সগুলো আমি একটু প্রিন্ট করাই এখন। $rand ভ্যালু, ঠিক আছে। সো এইবার একটু চেক করি, আমি যদি এখানে 3 4 দেই, ক্লিক করি, সে প্রথমবার 13 পাঠিয়েছে, তারপর 6 পাঠিয়েছে, তারপর 17 পাঠিয়েছে, তারপর 2 পাঠিয়েছে। বিষয়টা বোঝা যাচ্ছে কি 0 থেকে 19 ক্রস করেছে কখনো? এই ফাংশনটা কি 4 বার প্রিন্ট হয়েছে না? কারণ লুপ কয়বার ঘুরেছে, লুপ 4 বার ঘুরেছে। 5 দেই, লুপ কয়বার ঘুরবে এখন, 5 বার ঘুরবে। সো 5টা ভ্যালু রিটার্ন হয়েছে, মানে 5 বার আমার rand ফাংশনটা কল হয়েছে। এবার আমি যদি বলি যে ওই ইন্ডেক্স, এই ইন্ডেক্সের নাম্বারই তো সে আমাকে বলছে, আমি ইন্ডেক্স ধরে ধরে যদি একটা করে ভ্যালু রিড করি এবং একটা ভেরিয়েবলে রাখি, পারবো না? দেখেন ডট ইকুয়াল মানে কি, কনক্যাট করা, পাশাপাশি রাখা। সো আমি ডলার আলফার ভেতরে যদি বসিয়ে দেই rand ভ্যালু, সো এই যদি rand ভ্যালু থেকে রিটার্ন হয়, লাইক আমার rand ভ্যালুতে যদি 2 রিটার্ন হয়, তাহলে আলফা 2 মানে কি 5 চলে যাবে কার কাছে, পাসওয়ার্ডের কাছে, রাইট? আচ্ছা, এবার আমি ফাইনালি ইকো করি পাসওয়ার্ডটা। যখন লুপ থেকে বের হয়ে যাবে তখন আমার পাসওয়ার্ড জেনারেশন শেষ, দেন আমি ইকো করতে পারবো আমার পাসওয়ার্ডটা। এখন আমি চেক করি, আমি দুইটা স্ট্রিং ক্যারেক্টার দিয়েই চেক করি, 10 আর 3, তাই না? রিটার্ন করেছে কি? আমি যদি এখানে এখানে একটা দেখেন, আমি আবার 2 দিয়ে ক্লিক করি, 6 আর 10, 6 এ কি আছে 0 1 2 3 4 5 6, 6 এ আছে কি s, আসছে না s? আর 10 7 8 9 10, 10 এ কি আছে q। সো আমার আউটপুট কি আসে, s আর q। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি এখানে 20 দেই, 20 ডিফারেন্ট ইন্ডেক্স রিটার্ন হয়েছে এবং ডিফারেন্ট ক্যারেক্টারগুলো এসে ম্যাচ করেছে। আমি 20 কেন, এখানে যদি 50ও দেই, সে 50 টাইমস লুপটা ঘুরাবে, 50 ইন্ডেক্স গেট করবে এবং 50 ক্যারেক্টারের আমার একটি স্ট্রিং জেনারেট করবে। তো জেনারেটেড স্ট্রিং যদি আমাকে আনতে হয় বা বানাতে হয়, আমরা এই ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করে একটা পাসওয়ার্ড জেনারেটেড ফাংশন তৈরি করে ফেলতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এখানে আমি এই ফাংশনটা লেখার জন্য ইউজ করেছি কি অ্যারে লুপ, রাইট? আর কনক্যাটেনেশন অপারেটর, আর একটা বিল্ট ইন ফাংশন, তাই না? সো আমরা চেষ্টা করব নতুন নতুন ফাংশন তৈরি করতে, রাইট?
যেখানে আমাদের বিল্ট ইন ফাংশনের হেল্পও থাকতে পারে। বিল্ট ইন ফাংশনের হেল্প আমরা নিয়ে কিছু দূর কাজ এগিয়ে নিব, বাট আমার যা দরকার সেটা কিন্তু আমাকেই ম্যাক্সিমাম কেসে করতে হবে। কমপ্লিট একটা সলিউশন, আমার প্রবলেমের সলিউশন কোনো একটা বিল্ট ইন ফাংশন পারফেক্টলি আপনাকে দিতে পারবে না, রাইট? পারফেক্টলি সলিউশনটা নিতে হলে আপনাকে ইউজার ডিফাইন ফাংশনই তৈরি করতে হবে, এবং তখন বিল্ট ইন ফাংশনের হেল্প আপনি সেখানে নিতে পারেন। বোঝা যাচ্ছে যে ফাংশনটা আমরা কিভাবে তৈরি করছি বা ফাংশন কিভাবে জেনারেট হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আজকে তিনটা ফাংশনের ইউজ বা প্র্যাকটিস আমরা করলাম বা লিখতে শিখলাম, তাই না? ইউজার ডিফাইন ফাংশনের প্র্যাকটিস আমরা করতে শিখলাম। আচ্ছা, আপনারা এখন আমরা যে রেঞ্জ ক্যালকুলেটরটা করেছিলাম না, ইনক্রিমেন্ট রেঞ্জ, ডিক্রিমেন্ট রেঞ্জ করেছিলাম, মনে আছে যে একটা ফ্ল্যাট কোড লিখেছিলাম, একটা পেজের ভেতরে 50-60 লাইনে পিএসপি কোড লিখে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করেছিলাম, মনে আছে না? তো সেটা যদি আমরা রিউজেবল করতে চাই তাহলে ফাংশন ইউজ করতে হবে আমাদের। তাহলে ইনক্রিমেন্টের অংশটাকে ইনক্রিমেন্ট রেঞ্জ ফাংশন দিয়ে, আর ডিক্রিমেন্টটাকে ডিক্রিমেন্ট রেঞ্জ ফাংশন দিয়ে কনভার্ট করেন। আমরা যেটা করেছিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ, সেটা ফাংশন দিয়ে করতে হবে। এখন করে ফেলেন। ওই ইনক্রিমেন্টের অংশটুকু ফাংশনে নিয়ে যাবেন ইনক্রিমেন্ট ফাংশনে, ডিক্রিমেন্টের অংশটুকু নিয়ে যাবেন কোথায়? ডিক্রিমেন্ট ফাংশনে। তার মানে ইফ থেকে কল হবে ইনক্রিমেন্ট ফাংশন, এলস থেকে কল হবে ডিক্রিমেন্ট ফাংশন। বাট ইনক্রিমেন্ট ফাংশনের কাছে তখন আমাদের প্যারামিটার পাস করতে হবে না, ডিক্রিমেন্ট ফাংশনের কাছেও কিন্তু আমাকে প্যারামিটার পাস করতে হবে। ওইটুকুই আর কি, দেখবো যে আপনারা পারছেন কিনা। কয়েকজনের প্রবলেম হচ্ছে, রাবিদা, আপনার নাম কি? মনির, আর আপনি? জান্নাতুন। এই তিনজন জান্নাতুন। আচ্ছা, ঠিক আছে, বুঝি নাই। আচ্ছা, তাহলে একটু ভিডিওটা দেখেন। নেক্সট ক্লাসে প্রয়োজনে আবার যে জায়গাটাতে সবার প্রবলেম আছে একসাথে আলোচনা করব। ভিডিওটা সবাই দেখে আসেন, কোথায় কি প্রবলেম হচ্ছে সেটা ফাইন্ড আউট করেন। ওপি আলোচনা শুরু করার আগে প্রয়োজনে ফাংশন নিয়ে আরেকটু আলোচনা সারবো। বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমামেরই কিছুটা দুর্বলতা এখানে আছে। এই তিনজন পারছে, বাকিদের কিন্তু রেসপন্স নেই, তার মানে একটু ঝামেলা লেগে গেছে, তাই না? সো গুছিয়ে উঠতে হবে একটু। আবার আমরা সিনট্যাক্সগুলো তো সবাই সব ভালো মতো বুঝতে পেরেছি, ফাংশনে এসে গোলযোগ বেঁধেছে, রাইট? এই জটটা একটু খুলতে হবে আর কি। জটটা খোলার জন্য প্রথমত আমি বোর্ডে যে কথাগুলো বলেছি সেগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, আর দ্বিতীয়ত যে ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমি শুরু করলাম সেই এক্সাম্পলগুলো দেখতে হবে এবং করতে হবে, তাহলে কিছুটা হলেও জট খুলবে। নেক্সট ডেতে যখন আরও বিষয়গুলো আলোচনা করবো, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি পর থেকে যা করবো সবই ফাংশন দিয়ে। সো ফাংশন না বুঝে কোনো উপায় থাকবে না আর কি, ফাংশন না বুঝে আপনি পার পাবেন না আর কি। সহজ কথা যে আপনাকে ফাংশন দিয়েই সব কিছু করতে হবে, তার মানে ওই জিনিসটা আজ হোক, কাল হোক, দুদিন আগে হোক, দুদিন পরে হোক, আপনাকে বুঝতেই হবে। ওকে, সো আমরা ভিডিওটা কন্টিনিউ করি, দেখি এক্সাম্পল যেগুলো করেছি সেগুলোই করে নেওয়ার চেষ্টা করি। নেক্সট ক্লাসে ওপির জন্য কিছুটা পড়াশোনা করে আসি, আর এইটাতে বেশি ফোকাস করি। ওকে, থ্যাংক ইউ।